দশম শ্রেণীর সকল শিক্ষার্থীকে অনলাইন পাঠদান কর্মসূচিতে স্বাগতম। তোমাদের এখন জীববিজ্ঞান ক্লাসটি নেওয়া হচ্ছে। পাঠদানে আছি আমি রাবেয়া ম্যাডাম। আজকে আমরা পড়ব ত্রয়োদশ অধ্যায়ে জীবের পরিবেশ, জীববৈচিত্র্য। এ অধ্যায়ের উপর আজকে হচ্ছে তৃতীয় ক্লাস। জীববৈচিত্র্য কি? জীববৈচিত্র্য হলো জীবনের বৈচিত্র্য। পৃথিবীর জলে, স্থলে, বায়বীয় পরিবেশে যত জীবিত প্রাণী আছে তাদের বৈচিত্র্যতা এবং যে পরিবেশে এরা টিকে থাকে, বিকশিত হয়, তাকেই জীববৈচিত্র্য বলে। অর্থাৎ এই সমগ্র পৃথিবীর জলে, স্থলে, বায়ুতে অতি আণুবীক্ষণিক থেকে শুরু করে কতিপয় বিশাল আকৃতির জীব রয়েছে। বলা হয়ে থাকে প্রায় 13.5 লাখ প্রাণী এবং 4 লাখ উদ্ভিদ প্রজাতি এই পৃথিবীতে ছড়িয়ে রয়েছে, যেটা হচ্ছে আমাদের জীববৈচিত্র্য অর্থাৎ জীবনের বৈচিত্র্য। এই যে বিশাল সংখ্যার প্রজাতির এর নিজস্ব কিছু বৈশিষ্ট্য রয়েছে এবং একটি প্রজাতি অন্য প্রজাতি থেকে ভিন্ন। ভিন্ন ভিন্ন পরিবেশে টিকে থাকার জন্য উদ্ভিদ এবং প্রাণীকুল যে বৈচিত্র্যতা পাই, সেটাই হচ্ছে আসলে জীববৈচিত্র্য। আমরা তাহলে বলতে পারি পৃথিবীতে বিরাজমান জীবসমূহের প্রাচুর্য ও বিভিন্নতাকে বলা হয় জীববৈচিত্র্য। এই জীববৈচিত্র্যকে প্রধানত 3 ভাগে ভাগ করা হয়ে থাকে। অর্থাৎ বৈচিত্র্যটাকে ব্যাখ্যা করার জন্য প্রধানত আমরা 3 ভাগে ভাগ করে থাকি। 1. প্রজাতিগত বৈচিত্র্য বা স্পিসিস ডাইভার্সিটি। 2. বংশগতীয় বৈচিত্র্য বা জেনেটিক্যাল ডাইভার্সিটি। 3. বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য বা ইকোসিস্টেম ডাইভার্সিটি। প্রজাতিগত বৈচিত্র্য কি? সমগ্র পৃথিবীতে বিরাজমান জীবসমূহের মোট প্রজাতির সংখ্যাকে বোঝায় প্রজাতিগত বৈচিত্র্য। অর্থাৎ এই পৃথিবীতে যত প্রজাতির উদ্ভিদ রয়েছে তাদের সংখ্যার পরিমাণটাকে বলা হয় প্রজাতিগত বৈচিত্র্য। এবং একটি প্রজাতি অন্য প্রজাতি থেকে ভিন্ন। যেমন ধরো মানুষ, হোমো স্যাপিয়েন্স। আমরা সবাই হোমো স্যাপিয়েন্স, আমরা হচ্ছে মানব প্রজাতি। আমাদের নির্দিষ্ট কিছু স্বকীয় বৈশিষ্ট্য রয়েছে, যেমন আমরা আমাদের হাতের 5টা আঙুলকে সঠিকভাবে ব্যবহার করতে পারি। আমরা হচ্ছে সবচেয়ে উৎকৃষ্ট মস্তিষ্কের অধিকারী প্রাণী। এটা হচ্ছে আমাদের মানব প্রজাতির বৈশিষ্ট্য। আমরা যদি প্রাণীকুলে আরেকটা প্রজাতির নাম বলি, বাঘ, টাইগার। এদের বসবাসের ধরন, এদের খাদ্যাভ্যাস, এদের চলাচল সম্পূর্ণ ভিন্ন মানব প্রজাতি থেকে। অর্থাৎ এরা হচ্ছে আরেকটা ভিন্ন প্রজাতির প্রাণীকুল। আমি যদি উদ্ভিদের কথা বলি, ধান একটা প্রজাতি, আবার উদ্ভিদকুলের মধ্যে আরেকটা প্রজাতি হলো মটর। এদের বৃদ্ধির ধরন, এদের জন্মানোর স্থান একটি অন্যের চেয়ে ভিন্ন। অর্থাৎ এই ধরনের বিভিন্ন প্রজাতির মধ্যে বিভিন্নতা দেখা যায়। আবার বংশগতীয় বৈচিত্র্য কি? বংশগতীয় বৈচিত্র্য হচ্ছে বংশানুক্রমে জীবকুলে যে বৈচিত্র্যতা সৃষ্টি হয়। আমরা জানি ক্রোমোজোম হচ্ছে বংশগতির ধারক ও বাহক, এবং ক্রোমোজোমের ভেতরে যে উপাদানটি থাকে, যেটি আমাদের বৈশিষ্ট্য প্রকাশে সক্ষম, আমরা যার মাধ্যমে বৈশিষ্ট্য প্রকাশ করতে পারি, সে হচ্ছে জিন। অর্থাৎ জিনের গঠন ও বিন্যাসের বৈচিত্র্যতার কারণে একই প্রজাতির সদস্যদের মধ্যে বৈশিষ্ট্যের বিভিন্নতা লক্ষ্য করা যায়। এর অর্থ হচ্ছে জিনগত যখন পরিবর্তন হয়, দেখা যায় একই প্রজাতির সদস্যদের মধ্যে বৈশিষ্ট্যের মধ্যে বিভিন্নতা লক্ষ্য করা যায়। জিনগত পরিবর্তনের কারণে জীবের বৈশিষ্ট্যের পরিবর্তন হয়ে নতুন প্রজাতির সৃষ্টি হয়, এবং এই প্রক্রিয়ায় জীবের মধ্যে যে বৈচিত্র্য ঘটে সেটা হচ্ছে বংশগতীয় বৈচিত্র্য। তোমরা লক্ষ্য করবে মানুষ একটি প্রজাতি, অর্থাৎ আমরা হোমো স্যাপিয়েন্স। একই প্রজাতি হওয়া সত্ত্বেও, অর্থাৎ প্রায় 700 কোটি মানুষ আমরা পৃথিবীতে থাকি। এই 700 কোটি মানুষ কিন্তু আমরা সবাই একই রকম না, আমাদের মধ্যেও বিভিন্নতা রয়েছে। এটাই হচ্ছে বংশগতীয় বৈচিত্র্য। এই বিভিন্নতার কারণ কি? আমাদের জিনগত গঠনের পরিবর্তন, বিন্যাসের পরিবর্তন। এটাই হচ্ছে বংশগতীয় বৈচিত্র্য। আমরা 700 কোটি মানুষ কিন্তু
সবাই হোমোসেপিয়েন্স, কিন্তু সবার বৈশিষ্ট্য, সবার চেহারা কিন্তু একরকম নয়। আমরা মানুষ প্রজাতি একটা হলেও আমাদের বংশগত বৈচিত্র্যতার কারণে আমরা এক একজন দেখতে এক এক রকম। এটাই হচ্ছে জেনেটিক্যাল ডাইভার্সিটি, অর্থাৎ জিনগত পরিবর্তনের কারণে আমরা দেখতে এক একজন এক এক রকম, বৈশিষ্ট্য এক এক রকম। এবার আসি বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। কোনো পরিবেশের ভৌত, রাসায়নিক, জৈবিক উপাদানের মধ্যে কোনো প্রকার পরিবর্তন দেখা দিলে সেখানকার ভারসাম্য ব্যাঘাত ঘটে। এখন পরিবর্তন বলতে বোঝাচ্ছে আহ্নিক গতি, বার্ষিক গতি, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, এই ধরনের কোনো পরিবর্তন হলে দেখা যায় সেখানে ভারসাম্য ব্যাঘাত ঘটে। এই পরিবেশের পরিবর্তনের সাথে টিকে থাকার জন্য জীবের মধ্যেও পরিবর্তন সাধিত হয়। অর্থাৎ পরিবেশের পরিবর্তনের সাথে খাপ খাওয়ানোর জন্য জীবের মধ্যে পরিবর্তন সাধিত হয়ে যে জীববৈচিত্র্যের সৃষ্টি হয় তাকে বাস্তুতান্ত্রিক জীব বৈচিত্র্য বা ইকোসিস্টেম ডাইভার্সিটি বলে। অর্থাৎ পরিবেশের সাথে খাপ খাওয়ানোর জন্য জীবের মধ্যে যে বৈচিত্র্যতা সৃষ্টি হয় সেটাই হচ্ছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। পৃথিবীতে ভিন্ন ভিন্ন পরিবেশ রয়েছে। যেমন আমি যদি একটা পরিবেশের কথা বলি, পুকুরের বাস্তুতন্ত্রের কথা বলি, অর্থাৎ পুকুরে কি কি জীব বৈচিত্র্য দেখা যায়। লক্ষ্য করো, শৈবাল, বিভিন্ন ফাইটোপ্লাঙ্কটন অর্থাৎ যারা উৎপাদক হিসেবে কাজ করে এবং উৎপাদককে খাবার হিসেবে যারা খায়, ছোট ছোট জিওপ্লাঙ্কটন, ছোট মাছ এবং বড় মাছ, এগুলো সবগুলোই কিন্তু পুকুরের জীববৈচিত্র্যের উপাদান। এবং পাখি যারা সর্বোচ্চ খাদক, যারা মাছকে খাদ্য হিসেবে গ্রহণ করে, এরা কিন্তু এই পরিবেশে খাপ খেয়ে নিতে পেরেছে বিধায় তারা এরকম পরিবেশে থাকে বা বেড়ে ওঠে বা বিকশিত হয়। আমি যদি সমুদ্রের জীববৈচিত্র্য দিয়ে খেয়াল করি, লক্ষ্য করো এখানকার জীববৈচিত্র্য পুকুরের জীববৈচিত্র্য থেকে ভিন্ন। এর কারণ সমুদ্রের পরিবেশ, এর জায়গাটা বিশাল। এখানে শৈবালের মধ্যে রয়েছে বিভিন্নতা, বিভিন্ন রকমের শৈবাল পাওয়া যায়, প্রবাল পাওয়া যায়। এখানে দেখো উচ্চ স্তরের খাদক, নিম্ন স্তরের খাদক, এদের মধ্যে জীববৈচিত্র্য বা জীবের বৈচিত্র্যতা, তার প্রাণীকুলের বৈচিত্র্যতা অনেক। আবার যদি আমি লক্ষ্য করি ফরেস্ট বায়োডাইভার্সিটি, আমি যদি একটা বনের জীববৈচিত্র্যের দিকে খেয়াল রাখি, লক্ষ্য করো এখানে সিংহ আছে, বাঘ আছে, হাতি আছে, জিরাফ আছে। এগুলো হচ্ছে বন পরিবেশে এরা টিকে থাকতে পারে, তাই এদেরকে আমরা বনের জীববৈচিত্র্যের উপাদান হিসেবে দেখতে পারি। এদের এই ধরনের পরিবেশে এই প্রাণীকুল টিকে থাকতে পারে বিধায় এরা বন পরিবেশে বসবাস করবে, এখানেই বেড়ে ওঠে। তাহলে লক্ষ্য করো পরিবেশের ভিন্নতার কারণেও জীবের মধ্যে বৈচিত্র্যতা লক্ষ্য করা যায়। ভিন্ন ভিন্ন পরিবেশে ভিন্ন ভিন্ন জীববৈচিত্র্য লক্ষণীয়। এটাকেই বলা হচ্ছে বাস্তুতান্ত্রিক জীববৈচিত্র্য, বা এটাকে বলা হয়ে থাকে ইকোলজিক্যাল ডাইভার্সিটি। জীববৈচিত্র্যের গুরুত্ব। এখন কথা হচ্ছে জীববৈচিত্র্য কেন দরকার, কেন বলা হয় সেভ দ্য বায়োডাইভার্সিটি, কেন বলা হয় জীববৈচিত্র্যকে সংরক্ষণ করো? কারণ আমাদের বাস্তুতন্ত্রের স্থিতিশীলতার জন্য, পৃথিবীর বাস্তুতন্ত্রের স্থিতিশীলতা রক্ষা করার জন্য জীববৈচিত্র্যকে রক্ষা করা খুবই গুরুত্বপূর্ণ। বাস্তুতন্ত্র বলতে আমরা বুঝি সজীব এবং অজীব উপাদানের মধ্যে আন্তঃসম্পর্ক, অর্থাৎ উদ্ভিদ, প্রাণী এবং বায়ু, মাটি, পানি, তাপমাত্রা, এদের মধ্যে যে আন্তঃসম্পর্ক সেটাই বাস্তুতন্ত্র। এই পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য এই আন্তঃসম্পর্ক সৃষ্টি হয়। পৃথিবীর অসংখ্য জীবকুলের মধ্যে আন্তঃক্রিয়ার ফলেই কিন্তু ভারসাম্য রক্ষা হয়। আন্তঃক্রিয়া বলতে বোঝাচ্ছি ওদের উপর আন্তঃনির্ভরশীলতা। এই আন্তঃনির্ভরশীলতাকে যদি আমি বোঝার ভাষায় বলি, সেটা হচ্ছে খাদ্যজাল। অর্থাৎ জীবের মধ্যে একে অন্যের উপর নির্ভরশীলতা। এই খাদ্য জালের মাধ্যমেই কিন্তু পরিবেশের ভারসাম্য রক্ষা হয়। এই খাদ্য জালের যদি একটা ট্রাফিক লেভেল বা একটা খাদ্য স্তরও বিলুপ্ত হয়ে যায়, তখন পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যায়। পরিবেশের ভারসাম্য নষ্ট হলে বাস্তুতন্ত্রের স্থিতিশীলতা থাকে না, অথবা অস্থিতিশীল হয়ে পড়ে, ফলে জীববৈচিত্র্য ধ্বংস হয়ে যায়। অর্থাৎ খাদ্য জালের প্রতিটা খাদ্য স্তর ইম্পর্টেন্ট। যেমন ধরো একটা ফসলি জমি, একটা ফসলি জমিতে
আমরা জানি ফসলের আক্রমণ করে থাকে ছোট ছোট অসংখ্য কীটপতঙ্গ। এই কীটপতঙ্গগুলোকে সাধারণত খাদ্য হিসেবে গ্রহণ করে থাকে ব্যাঙ। কিন্তু মানুষ এই কীটপতঙ্গগুলোকে কন্ট্রোল বা নিয়ন্ত্রণ করার জন্য আমরা কি করি, ফার্টিলাইজার বা রাসায়নিক বিভিন্ন উপাদান ব্যবহার করে থাকি। ফলে দেখা যায় এই রাসায়নিক উপাদানের কারণে দেখা যায় এই ব্যাঙ বিলুপ্ত হয়ে যাচ্ছে বা ব্যাঙের পরিমাণ কমে যাচ্ছে। ফলে ন্যাচারালি যে কীটনাশক বা কীটপতঙ্গ কন্ট্রোলের প্রসেসটা নষ্ট হয়ে যাচ্ছে। আবার এই কীটপতঙ্গকে খাদ্য হিসেবে গ্রহণ করে কি, ছোট ছোট পাখি। ফসলি জমিতে অতিরিক্ত হারে কীটনাশক ওষুধ ব্যবহারের ফলে কীটপতঙ্গ মেরে ফেলা হচ্ছে, ফলে পাখি আর ফসলি জমিতে আসছে না। ফলে পাখির উপস্থিতির কারণে যে ন্যাচারালি পরাগায়ন হতো, প্রাকৃতিকভাবে পরাগায়ন, সেটা বন্ধ হয়ে গেছে। ফলে গাছের ফসলি জমির উৎপাদন ক্ষমতা কমে গেছে। আবার ফসলি জমির একটা বিরাট শত্রু হচ্ছে কিন্তু ইঁদুর। ইঁদুর উৎপাদককে খাদ্য হিসেবে গ্রহণ করে। এই ইঁদুরকে কন্ট্রোল করার জন্য আমরা অনেক ধরনের ব্যবস্থা নিয়ে থাকি, কিন্তু ইঁদুর কিন্তু প্রাকৃতিকভাবেই আমরা নিয়ন্ত্রণ করতে পারি। সেটা হচ্ছে ইঁদুর কিন্তু খাদ্য হিসেবে গ্রহণ করে, ইঁদুরকে খাদ্য হিসেবে গ্রহণ করে কে, বড় ঈগল, শকুন বা পেঁচা। কিন্তু মানুষ তার চাহিদা মেটানোর জন্য আমরা জানি যে প্রতিদিন ডিফরেস্টেশন হচ্ছে, বড় বড় গাছ কেটে ফেলছে, যেগুলো হচ্ছে এই ঈগল পেঁচার বাসস্থান। ফলে ওদের বাসস্থান যেহেতু হারিয়ে ফেলছে, ওরাও ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে। ফলে দেখা যাচ্ছে এই খাদ্য জালে ইঁদুরের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, ফলে ফসলি জমি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আবার ইঁদুরকে খাদ্য হিসেবে কিন্তু গ্রহণ করে সাপ। আমরা যেহেতু আমাদের বাসস্থান করার কারণে আমরা বিভিন্ন জঞ্জাল ঝোপঝাড় কেটে ফেলছি, ফলে কি হচ্ছে, সাপ তার বাসস্থান হারাচ্ছে। আর সাপকে সবাই আমরা ভয় পাই, আমরা কি করি, সাপকে মেরে ফেলি। এর ফলে কি দাঁড়ায়, বাস্তুতন্ত্রের এই বাস্তু সংস্থানের একটা উপাদান বিলুপ্ত হয়ে যাচ্ছে। ফলে ইঁদুরের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। অন্যদিকে সাপকে কিন্তু খাদ্য হিসেবে গ্রহণ করে কে, সর্বোচ্চ খাদক ঈগল এবং পেঁচা। সাপ অর্থাৎ সাপের পরিমাণ যেহেতু কমে যাচ্ছে, ফলে দেখা যায় এই সর্বোচ্চ খাদকের খাদ্যের অভাব দেখা দিচ্ছে। আর খাদ্যের অভাব দেখা দেওয়ার মানে ধীরে ধীরে এই সর্বোচ্চ খাদকও বিলুপ্ত হয়ে যাচ্ছে। অর্থাৎ লক্ষ্য করো, এই খাদ্য জালের যদি একটা খাদ্যস্তরও বিলুপ্ত হয়, এর প্রভাব সমগ্র খাদ্যস্তরে পড়ে। এরা একটি অন্যটির সাথে জড়িত। এই ফসলি জমির ক্ষেত্রে দেখো, এই কেঁচো, সাপ, ইঁদুর এগুলো কিন্তু মাটির গর্তে বসবাস করে। এরা ন্যাচারালি কিন্তু মাটিকে উর্বরতা দান করে। কিভাবে, এরা মাটির নিচের মাটি উপরে নিয়ে হিউমাস জাতীয় পদার্থ মাটির সাথে মিশিয়ে দেয় এবং এভাবেই মাটির উর্বরতা বৃদ্ধি করে। আবার মাটিতে বসবাসকারী অতি আণুবীক্ষণিক অণুজীব, ব্যাকটেরিয়া, এগুলো উদ্ভিদ ও প্রাণীর মৃতদেহকে বর্জ্যতে পচিয়ে অজৈব পদার্থ তৈরি করে, যা উদ্ভিদ তার খাদ্য হিসেবে গ্রহণ করে। কিন্তু আমরা অতিরিক্ত কীটনাশক ব্যবহার ফলে মাটির উর্বরতা তো নষ্ট করছি, আমরা মাটির প্রয়োজনীয় অণুজীবগুলো, কেঁচো, অণুজীব, এগুলো সবগুলোই মেরে ফেলছি। ফলে কি হচ্ছে, জীববৈচিত্র্য ধ্বংস হয়ে যাচ্ছে। ম্যাডাম এখন তোমাদেরকে জীববৈচিত্র্যের একটি নিদর্শন দেখাবো। লক্ষ্য করো, এটা হচ্ছে গ্রেট ব্যারিয়ার রিফের একটি ছবি। গ্রেট ব্যারিয়ার রিফ হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় প্রবাল প্রাচীর। পৃথিবীর সবচেয়ে বড় জীবন্ত কাঠামোকে বলা হয় গ্রেট ব্যারিয়ার রিফ। এটি মূলত অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড রাজ্যের কোরাল সাগরে অবস্থিত। এই সাগরের সকল প্রবাল হচ্ছে জীবন্ত এবং সবচেয়ে বেশি প্রাণীকুলের উপস্থিতি রয়েছে, অর্থাৎ জীববৈচিত্র্যের সম্ভার, একটা ভান্ডার হচ্ছে এই কুইন্সল্যান্ডের প্রবাল প্রাচীর। এটাকে প্রাকৃতিক সপ্তাশ্চর্যের অন্যতম হিসেবেও ধরা হয়। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, এই গ্রেট ব্যারিয়ার রিফের এই বর্তমান ছবি এখন আর নেই। এটা এখন দেখতে অনেকটা এরকম মৃত প্রবাল প্রাচীর দেখায়। এই জন্য এটাকে বলা হয় ডেড গ্রেট ব্যারিয়ার রিফ। এর কারণ কি জানো? এর কারণ হচ্ছে জীববৈচিত্র্য ধ্বংস হয়ে গেছে।
অতিরিক্ত তাপমাত্রার কারণে প্রবালগুলো মারা গেছে। সাধারণত অতিরিক্ত তাপমাত্রার কারণে প্রবাল একটা ধাক্কা অনুভব করে, ফলে বিভিন্ন রঙের যে শৈবাল প্রবালের উপর বসবাস করে তা ধীরে ধীরে বিলুপ্ত হতে শুরু করে। আমরা জানি পরিবেশের পরিবর্তনের সাথে সাথে প্রাণীকুল নিজেকে টিকে থাকার জন্য নিজের বিভিন্ন পরিবর্তন করে টিকে থাকে। প্রবালও তা পারে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা অতি আধুনিকতার নামে বিগত এই 50 বছরে পৃথিবীকে এত উত্তপ্ত করেছি, আমরা এত কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ করেছি যে এই অল্প সময়ের ভেতরে প্রবাল নিজেকে টিকিয়ে রাখতে পারেনি। অর্থাৎ সমুদ্রের টেম্পারেচার এতটাই বৃদ্ধি পেয়ে গেছে যে প্রবাল, এই গ্রেট ব্যারিয়ারের সমগ্র প্রবাল মারা গেছে। ফলে এই সাগরের বাস্তু সংস্থান ধ্বংস হয়ে গেছে। জীববৈচিত্র্যের, অর্থাৎ যে সাগরকে, যে প্রবাল প্রাচীরকে বলা হতো জীববৈচিত্র্যের ভান্ডার, সেখানে এখন কোনো জীববৈচিত্র্যই নেই। এর প্রধান কারণই হচ্ছে মানব সৃষ্ট কারণ। এটা কোনো প্রাকৃতিক কারণ নয়, এটা সমস্ত কারণটা হচ্ছে মানব সৃষ্ট অ্যাক্টিভিটির কারণে এই সুন্দর জীববৈচিত্র্যের এই ভান্ডারটা আমরা হারিয়ে ফেলেছি। জীববৈচিত্র্যের গুরুত্ব আমাদের বিশ্ব মানব গোষ্ঠীর জন্য অপরিসীম। কারণ আমাদের মানব জীবনে যে দৈনন্দিন জীবনযাপনের জন্য যে প্রয়োজনীয় সকল ক্ষেত্রে জীববৈচিত্র্য ওতপ্রোতভাবে জড়িত। খাদ্য, স্বাস্থ্য, কৃষি, অর্থনীতি সকল ক্ষেত্রেই জীববৈচিত্র্যের গুরুত্ব রয়েছে। খাদ্যের জন্য আমরা জানি যে আমরা প্রকৃতির উপর সম্পূর্ণভাবেই নির্ভরশীল। বৈচিত্র্যতা কমে যাওয়ার মানে হচ্ছে আমাদের খাদ্য ভাণ্ডার কমে যাবে। স্বাস্থ্য বিষয়ে গুরুত্ব, বিভিন্ন মহামারী রোগের ঔষধ, প্রতিষেধক আমরা জীববৈচিত্র্যের কাছ থেকে পেয়ে থাকি। বিভিন্ন ধরনের ঔষধি গাছ থেকে বিভিন্ন রোগের প্রতিষেধক, ভ্যাকসিন, ইনসুলিন, হরমোন তৈরি করা হয়ে থাকে। এই জীববৈচিত্র্য যদি হারিয়ে যায়, এসব রোগের বিভিন্ন প্রতিষেধক তৈরি করার সম্ভাবনাও হারিয়ে যাবে। কৃষি বিষয়ক ক্ষেত্রে আমরা দেখব যে এই জীববৈচিত্র্যের গুরুত্ব কিন্তু অনেক। যেমন একটা ফসলি জমির ছোট ছোট প্রাণীকুল, যেমন কেঁচো, সাপ, ইঁদুর, যেমন মাটির উর্বরতা বৃদ্ধি করে। একদম আণুবীক্ষণিক প্রাণী যেমন অণুজীব, ব্যাকটেরিয়া, এগুলো কিন্তু মাটিতে মৃত উদ্ভিদ ও প্রাণীর দেহকে পচিয়ে অজৈব বস্তুতে পরিণত করে, যেটা উদ্ভিদ খাদ্য হিসেবে গ্রহণ করে। অর্থাৎ জীববৈচিত্র্য পুরো বাস্তুতন্ত্রের প্রক্রিয়াকে সচল রাখে। কৃষিক্ষেত্রে জীববৈচিত্র্যের গুরুত্ব অপরিসীম। সৌন্দর্য বিষয়ক গুরুত্ব, ফুলের বাগান করে প্রাণী পুষে নিঃসর্গ অবলোকনে মানুষের সৌন্দর্য পিপাসা ভরে ওঠে। সামান্য জলাধার থেকে সমুদ্র, মরুভূমি, বনভূমি, পর্বতচূড়া, বরফ ঢাকা, অ্যান্টার্কটিকা, এই সমস্ত প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য মানুষ দেশ দেশান্তরে ঘুরে বেড়ায়। এই সৌন্দর্য যেন ভবিষ্যৎ প্রজন্মও দেখতে পারে, তার জন্য কিন্তু আমাদের জীববৈচিত্র্যকে রক্ষা করা একান্ত জরুরি। এই সৌন্দর্য যাতে হারিয়ে না যায়। নৈতিক দায়িত্ব, এই পৃথিবীতে শুধু মানুষ নয়, বিধাতার সৃষ্ট প্রতিটি জীবেরই স্বাধীনভাবে বাঁচার অধিকার আছে। জীবের প্রতিটি রূপই স্বতন্ত্র ও মানুষের সহানুভূতির দাবিদার। এই জীববৈচিত্র্যকে রক্ষা করা আমাদের দায়িত্ব, কর্তব্য। আমরা অযথা প্রাণীকুলকে হত্যা করব না, আমরা অযথা উদ্ভিদ কেটে ফেলবো না, আমরা অযথা ডিফরেস্টেশন করব না। এটা কারণে কিন্তু জীববৈচিত্র্য ধ্বংস হয়ে যাচ্ছে। ঠিক তেমনি এই বাস্তুতন্ত্রের উপাদানগুলো কিন্তু পৃথিবীতে টিকে থাকা দরকার। এটা আমাদের নৈতিক দায়িত্ব এগুলোকে টিকিয়ে রাখা। তোমরাও অযথা প্রাণীকুলকে হত্যা করবে না, অযথা গাছের পাতা, গাছ অযথা ছিঁড়বে না, অযথা গাছ কেটে ফেলবে না, এটা তোমাদের দায়িত্ব। তোমাদের বাড়ির কাজ হচ্ছে অনুশীলনী সৃজনশীল প্রশ্ন 1 সমাধান করবে। আমি এই অধ্যায়ের উপর আগে 2টো ক্লাস নিয়েছি। ক্লাসগুলো যদি মনোযোগী হও, অবশ্যই তোমরা এই সৃজনশীল প্রশ্ন 1 সমাধান করে ফেলতে পারবে। যারা ক্লাসগুলো পাওনি বা স্কিপ হয়ে গেছে, তোমরা চাইলে এই বিএফ সায়েন্স স্কুলের এই পেজটিতে জীববিজ্ঞান 10ম শ্রেণীর ক্লাসগুলো পেয়ে যাবে। ক্লাসগুলো পুনরায় দেখে সৃজনশীল প্রশ্ন 1 সমাধান করে ফেলবে। আজ এ পর্যন্তই।
পরবর্তী ক্লাসে আবার নতুন কোনো বিষয় নিয়ে তোমাদের সাথে কথা হবে। তোমাদেরকে ঈদের আগাম শুভেচ্ছা জানিয়ে রাখি। তোমরা ঈদে বাসায় থাকবে, সেফে থাকবে। মনে রাখবে এই ঈদটা যদি আমরা বাসায় থাকতে পারি তাহলে এর পরের বছর ইনশাল্লাহ আমরা ঈদটা সবার সাথে আনন্দে উদযাপন করতে পারবো। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং জীববৈচিত্র্যকে রক্ষা করো। ধন্যবাদ।